আজকের সিরিজটি একটি টান টান মনস্তাত্ত্বিক থ্রিলার। গোর্কির মা সিরিজটি রাশিয়ার খ্যাতনামা সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির উপন্যাসকে মনে পড়ায়। উপন্যাসটি হলো রুশ বিপ্লবের পটভূমিতে লেখা পেলাগেয়া নিলোভানা ভ্লাসবা নামের একজন সাধারণ মায়ের বিপ্লবী হয়ে ওঠার গল্প। মাত্র এক রাতের প্রেক্ষাপটে তৈরি আজকের সিরিজটি। গল্পের মূল চরিত্র মানিকের ভূমিকায় অভিনয় করছে সৌরভ দাস। সে একজন প্রভাবশালী প্রমোটারের হয়ে একটি পুরনো পৈতৃক বাড়ি দখল করতে যায়। সদ্য বিবাহিত মানিকের কাছে এই কাজটি ছিল নিজের ভবিষ্যৎ গুছিয়ে নেওয়ার একটা বড় সুযোগ। কিন্তু সেই বাড়িতে থাকে লাবণ্য নামের এক বিধবা নারী। লাবণ্যের ভূমিকায় অভিনয় করছে অনন্যা চট্টোপাধ্যায়। লাবণ্য নিজের অস্তিত্ব আর একাকিত্ব আগলে বাঁচে। ওদিকে মানিকেরও জেদ, এই বাড়ি তার চাই, নইলে প্রমোটার ওদের জীবন শেষ করে দেবে। ওদের দুজনের জেদ আর লাবণ্যর প্রতিরোধের মাঝে এক অদ্ভুত মানসিক লড়াই শুরু হয়, যা আরো জটিল হয়ে যায় লাবণ্যের ছেলে গোর্কির আবির্ভাবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চার দেওয়ালের মাঝেই অতীত আর বর্তমান মিলেমিশে এক রুদ্ধশ্বাস পরিবেশ তৈরি করে। এরই মধ্যে আচমকা গোর্কির মৃত্যু হয়। লাবণ্যের চোখে জল আসে না, ও যেন পাথর। লাবণ্যর শোকের আড়ালে থাকা রহস্য যেমন গভীর হতে থাকে, তেমনি বাইরে অপেক্ষা করে থাকা স্ত্রীর কাছে ফেরার আকুলতা আর নিজের অপরাধ বোধের মাঝে ক্রমশ দিশাহারা হয়ে পড়ে মানিক। এরই মধ্যে লুকিয়ে রয়েছে আসল রহস্য, যা এতদিন লুকিয়ে রাখা হয়েছিল। কি সেই রহস্য, চলুন জেনে নি আজকের ভিডিওটিতে। তবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর হাইপ করে দেবেন এবং আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নেবেন। গল্পের প্রথমেই আমরা দেখি মানিক লাবণ্যের কপালে অনেকক্ষণ বন্দুক ঠেকিয়ে রেখেও ওকে মারতে পারলো না। মানিক বলল, আমি পারবো না, ওটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি খুন করিনি, আমি খুনি নই। আমরা দেখি সামনে একজনের মৃতদেহ পড়ে রয়েছে। এটা গোর্কি, লাবণ্যের একমাত্র ছেলে। মানিক বলল, আপনি বললেও কি পুলিশ আমায় শাস্তি দেবে? সেই মুহূর্তে মানিকের ফোনটা বেজে উঠল। ওর স্ত্রী রিয়া ফোন করেছে। লাবণ্য বলল, ধরে নাও ফোনটা। মানিক বলল, কি বলবো? আমার জন্য ওয়েট করছে সে। আমি বাড়িতে গেলে আমার সাথে বেরোনোর কথা ছিল। আজ আমাদের হানিমুনে যাবার কথা। কথা বলতে বলতে বাড়িতে লোডশেডিং হয়ে গেল। মানিক মোবাইলের টর্চ জেলে ইমার্জেন্সি লাইটটা জ্বালালো। সামনে মেঝেতে পড়ে রয়েছে গোর্কির মৃতদেহ। মানিক বলল, কেউ নেই আপনার? আত্মীয় স্বজন, কাউকে খবর দেওয়ার নেই? ওর নাম গোর্কি না? ওর নামে বই রয়েছে, ওই ঘরে দেখলাম। লাবণ্য বলল, বইটা নিয়ে এসো। মানিক বইটাকে নিয়ে এলো। বইটার প্রথম পাতাতেই লেখা গোর্কির মা। লাবণ্য বলল, আমার জন্য 14 বছর বয়সে আমার দাদু এটা আমাকে দিয়েছিলেন জন্মদিনের উপহার হিসেবে। আমার আর গোর্কির প্রিয় বই ছিল এটা, ম্যাক্সিম গোর্কির লেখা। উপন্যাসটার নাম মা। মানিক বলল, সেই জন্যই আপনার ছেলের নাম গোর্কি? লাবণ্য বলল, গোর্কি রাশিয়ার এক লেখক ছিলেন। শুধু লেখক নয়, বিপ্লবী। আগুন ঝরতো তার লেখায়, বিপ্লবের আগুন। লাবণ্য বইটা পড়তে বলল মানিককে, কিন্তু মানিক ঠিকঠাক পড়তে পারছিল না। তাই ও বলল, আপনি একটু সহজ করে বলুন না গল্পটা। এ এক বড় অদ্ভুত পরিস্থিতি। ছেলের মৃতদেহ মাটিতে পড়ে রয়েছে, আর মা তার জীবনের গল্প বলতে শুরু করলো এই মা উপন্যাসটির মাধ্যমে। লাবণ্যর জীবনটা নীলভানুর মতো হতে গিয়েও শেষমেশ হয়নি। লাবণ্য বলল, এটা শুধু একটা মা ছেলের গল্প নয়, অনেক কিছুর গল্প। তখনকার রাশিয়ার গল্প, সেখানকার খেটে খাওয়া শ্রমিকদের জীবন, তাদের দুঃখ কষ্ট, তাদের লড়াই, তাদের অধিকার। মানিক বইয়ের মধ্যে লাবণ্যের একটা ছবি দেখতে পেল। বলল, আপনি রাজনীতি করতেন? লাবণ্য বলল, হ্যাঁ করতাম, রাজনীতি ছাড়া কিছুই হয় না। এবার আমরা দেখি এই লাবণ্য কলেজ লাইফ থেকেই পলিটিক্সের সাথে যুক্ত। তার রক্তে রয়েছে বিপ্লবের নেশা। নিজের হকের জন্য লড়াই করতে ও সর্বদা প্রস্তুত ছিল। কলেজ ইউনিয়নের লিডার ছিল লাবণ্য। সেই সময় কলেজে ছাত্র আন্দোলনও চলছিল। এরই মধ্যে একদিন ও দাদু ওকে ডেকে বলল, আমার তো বয়স হয়েছে, তুই এবার বিয়েটা করে নে। জয়ন্ত ছেলেটা বেশ ভালো, কারখানার কোয়ার্টারে থাকে। ওর বাবা বারবার আমাকে ফোন করছেন। আর জয়ন্ত তোকে আটকাবে না, ও চাই তুই পড়াশোনা কর, চাকরি বাকরি কর। লাবণ্য বলল, আটকানোর কথা আসছে কেন দাদু? কই তুমি তো বললে না আমি ওকে আটকাবো কিনা? যাই হোক, দাদুর কথা রাখতে ও জয়ন্তকে বিয়ে করে কোয়ার্টারে এসে উঠল। বাস, তারপর থেকেই জয়ন্তর রূপ আস্তে আস্তে বদলে যেতে থাকে। জয়ন্ত সবসময় লাবণ্যকে সন্দেহ করে, আর লাবণ্যর এই পার্টি পলিটিক্স করা একদমই পছন্দ করে না।
একদিন আন্দোলন চলাকালীন পুলিশ ছাত্রদের উপরে লাঠিচার্জ করে। সেই টানাটুনিতে লাবণ্যর ব্লাউজটা একটু ছিঁড়ে যায়। সেদিন বাড়ি ফিরতেও ওর বেশ রাত হয়ে গিয়েছিল। ফিরে দেখে জয়ন্ত কাজে যায়নি, ও বসে ড্রিঙ্ক করছে। লাবণ্য বলল, আজ ডিউটি যাওনি? জয়ন্ত বলল, আমি ডিউটি গেলে কি তোমার খুব সুবিধা হয়? লাবণ্য চুপ করে রইল, ও বেশ ক্লান্ত। জয়ন্ত বলল, কটা বাজে? কলেজে কি আজকাল নাইট ক্লাস শুরু হয়েছে নাকি? লাবণ্য তাও চুপ। এরপরও জয়ন্ত বলল, কলেজে কি ব্লাউজ নিয়ে টানাটানি হচ্ছে? সেটা তো আমাকে জানতে হবে। লাবণ্য এবার বলল, না, জানতে হবে না। আমি জানতে চেয়েছি কখনো? ফ্যাক্টরির মালিকের কাছ থেকে ঘুষ নিয়ে লেবারদের ওভারটাইমের টাকা মারো তুমি, আমি জিজ্ঞেস করেছি কখনো? জয়ন্ত বলল, আমার কাজ নিয়ে একদম কথা বলবে না, একদম নাক গলাবে না। লাবণ্য বলল, আমিও সেটাই বলছি, আমার কাজেও তুমি নাক গলাবে না। এবার জয়ন্ত রেগে বিছানায় লাবণ্যের উপর জোর করতে শুরু করে। বলল, আমাকে কাজ দেখাচ্ছ? কলেজে গিয়ে পড়াশুনো করবে, চাকরি করবে, তার টাকা কে দেয়? জয়ন্ত একটা রাফ গালাগাল দেয় লাবণ্যকে। তাতে লাবণ্য ভীষণ রেগে গিয়ে জয়ন্তকে এক ধাক্কা মারে। কলেজে এতগুলো ছাত্রছাত্রী যাকে ফলো করে, যে কিনা সমাজটাকে বদলে দেবার স্বপ্ন দেখে, এটা তার সাথে আজ কি হচ্ছে? জয়ন্তর প্রচন্ড জোর জবরদস্তির কাছে লাবণ্য হার মানে। পরদিন সকালে বাড়িতে পুলিশ আসে, বলে সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য কলেজ থেকে অভিযোগ এসেছে লাবণ্য সরকারের নামে। জয়ন্ত বলে, স্যার, একবার ভিতরে এসে কথা বলা যায় না? তখনই লাবণ্য বেরিয়ে এসে বলল, কোথায় যেতে হবে, চলুন। ফলে পুলিশ লাবণ্যকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যায়। এদিকে লাবণ্য মানিককে বলল, ম্যাক্সিম গোর্কির লেখা এই উপন্যাসটিতে মেখাইলো তার স্ত্রী নীলবানোকে সবসময় গালাগালি দিত, তবে গল্পটা ওর নয়, ওর স্ত্রী নীলবানো আর তার ছেলে পাভেলের। আর এখানে নীলবানো আর পাভেলের জীবনীর সাথে লাবণ্যর জীবনীটাও হুবহু মিলে যায়। জেলে থাকাকালীন লাবণ্য জানতে পেরেছিল যে ও প্রেগনেন্ট। জেলের ডাক্তার ওকে বারবার জিজ্ঞেস করেছিল যে ও বাচ্চাটা রাখতে চায় কিনা। লাবণ্য বাচ্চাটাকে রেখেছিল। এরপর জেলেই ওর সন্তানের জন্ম দেয় লাবণ্য। তারপর জেলের মেয়াদ ফুরোলে ও বাড়ি ফিরে আসে, তবে জয়ন্তর বাড়ি নয়, নিজের বাড়ি। ততদিনে দাদু মারা গেছে, আর ওর বাবা মা তো কতকাল আগেই গত হয়েছেন। লাবণ্যর খুব কাছের একজন বন্ধু বলল, হ্যাঁ রে, তুই জয়ন্তর কাছে ফিরে যাবি না? লাবণ্য বলল, না, আজ থেকে আমি ওর বাবা, আমি ওর মা। এদিকে লাবণ্য মানিককে বইয়ের গল্পটা পড়ে শোনাচ্ছিল। ও বলল, কারখানার এক নোংরা বস্তিতে বড় হচ্ছিল পাবেল। বাবা খুব খারাপ লোক, একদিন দুম করে মরে গেল। নীলভানও ভয় পাচ্ছিল ছেলে হয়তো বড় হয়ে বাবার মতোই হবে, নেশা, ফুর্তি, গালাগাল এসবই শিখবে। কিন্তু না, পাভেল বাবার মতো হয়নি। নীলভানও চায়নি বলেই পাভেল ওর বাবার মতো হয়নি, শুধুমাত্র একজন মা চায়নি বলেই পাভেল তেমনটা হয়নি। অন্যদিকে আমরা দেখি সেই সময় লাবণ্য একাই ছেলেকে মানুষ করার সাথে সাথে একটা দলের হয়ে কাজ করছিল, আর নিজেও কিছু টিউশনিও করছিল। খুব সাধ করে লাবণ্য ওর সন্তানের নাম রেখেছিল গোর্কি, আর ও হলো গোর্কির মা। এদিকে লাবণ্য মানিককে গল্পটা শোনাতে শোনাতে বলল, যত বড় হচ্ছিল পাভেল, অনেক বই পড়তে লাগলো। লাবণ্যর মনে পড়লো ও তো ওর ছেলেকে ম্যাক্সিম গোর্কির লেখা গল্পটা পড়ে শোনাতো, যেখানে প্রতিবাদের কারণে ওখানকার সিস্টেম পাভেলকে ঠান্ডার দেশ সাইবেরিয়ায় পাঠিয়ে দিয়েছিল। গোর্কি বলল, পাভেল কেন এত কষ্ট করলো, কি দরকার ছিল বলতো? লাবণ্য ছোট্ট গোর্কিকে বুঝিয়েছিল, যাদের প্রচুর টাকা আছে সেই উপরতলার মানুষেরা সবসময় চায় গরিবেরা ওদের পায়ের তলায় থাক, ওরা যেন শিক্ষা না পায়। শিক্ষা পেলেই তো প্রশ্ন করবে, সবসময় দাবিয়ে রাখতে চাই ওরা, যাতে তারা কিছু চাইতে না পারে, তাদের চাওয়া পাওয়াগুলো মুখ ফুটে বলতে না পারে। পাভেল এই মানুষগুলোর জন্যই লড়াই করছিল। ছোট্ট গোর্কি বলল, ওই ঠান্ডার দেশে পাভেলের কত কষ্ট হবে বলতো। এদিকে লাবণ্য মানিককে গল্পটা বলতে গিয়ে বলল, নীলভানা বুঝতে পারছিল যে ওর ছেলে অন্যরকম হয়ে যাচ্ছে, আর 5টা ছেলের মতো নয় পাভেল। ও গরিব দুঃখীদের নিয়ে প্রচন্ড চিন্তিত। পাভেল চাই তাদের অধিকার ওরা পাক। এদিকে লাবণ্যর ছেলে গোর্কি এখন বেশ বড় হয়েছে, কলকাতায় ভালো কলেজে পড়াশোনা করবার চান্স পেয়েছে। সাথে সাথে গোর্কি খুব ভালো রান্নাও করতে পারে। তাই গোর্কি বলল, প্রত্যেক শনি রবিবার এখানে এসে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। লাবণ্য বলেছিল, না, সবসময় ওটা ভাববি না যে বাড়ি আসতে হবে, মা একা আছে, একটা নতুন জায়গায় যাচ্ছিস, কত বড় ইউনিভার্সিটি, কত বড় সুযোগ। আমি যখন কলেজে পড়তাম বাড়ি ফিরতেই চাইতাম না, এত বন্ধু বান্ধব, কত আড্ডা, গল্প, আলোচনা, সব মিলেমিশে একাকার। গোর্কি বলল, তোমাদের সময়টা যেমন ছিল মা,
এখন আর ওরকমটা নেই। লাবণ্য বলল, সময় টময় কিছুই বদলায় না, মানুষ বদলে যায়, আর দোষ দেয় সময়ের হাতে। গোর্কি চলে যাবার বেশ কিছুদিন পর লাবণ্য গেল গোর্কির হোস্টেলে ওর জিনিসপত্র একটু গুছিয়ে দেওয়ার জন্য। সেখানে গোর্কির রুমমেট ফিজিক্স থার্ড ইয়ারের ছাত্র ব্রতী চক্রবর্তীর সাথে লাবণ্যের পরিচয় হলো। এদিকে লাবণ্য গল্পটা বলার সময় মানিককে বলল, পাভেলের বন্ধুরাই ওকে বদলে দিচ্ছিল। প্রথম প্রথম মায়ের ভালো লাগছিল না, ও বুঝতে পারছিল না যে ছেলেগুলো ভালো না খারাপ। মনে মনে শুধু একটাই কথা বলতো, আমার ছেলে পাভেল কিছু খারাপ করবে না। বলতে বলতে লাবণ্য কেমন উত্তেজিত হয়ে পড়ছিল। মানিক বলল, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? এটা তো পাভেলের গল্প। লাবণ্য বলল, হ্যাঁ গল্পই তো, গোর্কি তো পাভেল নয়, কিন্তু ওর তো পাভেল হওয়ার কথা ছিল। আমি তো ওকে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম, পাভেলের মতো। ওর তো শহীদের মতো মরার কথা ছিল। মানিক বলল, আপনি কাউকে খবর দেবেন? লাবণ্য বলল, কাকে খবর দেব, কি বলবো? আমার গোর্কি, যার জন্ম জেলে, যার অনেক কিছু করার ছিল, আমি যা যা পারিনি সব কিছু করার ছিল, সেই গোর্কি কাপুরুষের মতো। বলতে বলতে লাবণের কথাটাকে শেষ করতে না দিয়ে মানিক বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি ইচ্ছা করে মারিনি। হঠাৎ লাবণ্য মানিকের বন্দুকটা নিজের হাতে তুলে নিয়ে কপালে ঠেকায়। কিন্তু এখানে কি বলতে বলতে থেমে গেল লাবণ্য। গোর্কি কাপুরুষ? তাহলে কি গোর্কি ওর বাবার মতো হয়েছিল? কিন্তু গোর্কি তো ওর মাকে প্রচন্ড ভালোবাসতো। যাই হোক, পরের সিনে আমরা দেখি সেই ব্রতী চক্রবর্তী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এর কারণটাও অবশ্য আমরা পরেই জানতে পারবো। এবার আমরা দেখি যে গোর্কি কিভাবে মারা গেল। এই বাড়ি বিক্রির কাগজে লাবণ্যকে সাইন করাতে এসেছিল মানিক। মানিক একটা প্রমোটারের হয়ে কাজ করে। বাড়িতে ওর স্ত্রী রিয়া অপেক্ষা করছে। ওদের আজ হানিমুনে যাবার কথা ছিল। সাইন করানোর সময় দেখলো পেনটা নেই, কোথায় পড়ে গেছে। আর লাবণ্য বলছে, আজ সাইন করব না, কাল করব। মানিক নিচে ওর বাইকের কাছে গেল দেখতে যে পেনটা পড়ে রয়েছে কিনা। এসে দেখলো হ্যাঁ, সেখানেই পড়ে রয়েছে। পেনটা নিয়ে ও আবার লাবণ্যের কাছে গেল। শুধু তার আগে ও রিয়াকে ফোন করে বলে দিল যে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়তে, ওর যেতে একটু দেরি হবে। ফিরে এসে বন্দুক দেখিয়ে এবার সাইনটা করতে বলল মানিক। বলল, আপনি অনেক দিন ধরে আজ নয় কাল, কাল নয় পরশু করছেন। কিন্তু লাবণ্য মানিককে আর ওর বন্দুককে মোটেই ভয় পাচ্ছে না। লাবণ্য বলল, আমাকে মারলে সাইন পাবে? মানিক বলল, প্লিজ সাইনটা করে দিন না, আমি কাল থাকবো না। লাবণ্য বলল, আজ যে হবে না, আজ আমার খুব কাছের একজনের মৃত্যুর দিন। এত বছর ধরে অপেক্ষা করলে বাড়িটার জন্য, এটার পিছনে পড়ে থাকলে, আজ ফাইনালি যখন আমি এত বড় একটা ডিসিশন নিলাম, একটু সময় লাগবে না? বাড়ির জিনিসপত্র সব গোছাতে হবে তো। মানিক বলল, টুটুদা 7 দিনের সময় দেবে বলেছে আপনাকে জিনিসপত্র গোছাতে, আপনি আজ শুধু সাইনটা করে দিন। তখনই প্রমোটার মানিককে ফোন করে কুৎসিত নোংরা ভাষায় বলল, এত দেরি হচ্ছে কেন? আজ সাইন না করে আনলে তোর বউ আমার। মানিক আরো ভয় পেয়ে যায়, কারণ এই টুটু প্রচন্ড খারাপ লোক। লাবণ্য বলল, ভয় দেখাচ্ছে তো, এটাই নিয়ম। উপরতলার মানুষরা সব সময় নিচুতলার মানুষদের ভয় দেখিয়েই রাখতে চায়। টুটু তোমাকে ভয় দেখাচ্ছে, আর তুমি আমাকে বন্দুকের ভয় দেখিয়ে সাইন চাইছো। তুমি টুটুকে বলে দাও আমি বাড়ি বিক্রি করতে রাজি আছি, শুধু আজ নয় কালকে। মানিক কিন্তু কিন্তু করলে লাবণ্য বলল, কি হলো, সাহস নেই মালিকের এগেনস্টে কথা বলতে? মানিক টুটুকে ফোন করলে ও আবার গালাগাল দিয়ে বলল, আজই সাইন করাতে হবে। মানিক পড়েছে মহা ফ্যাসাদে। একদিকে নতুন বিবাহিত বউ অপেক্ষা করে আছে, অন্যদিকে এইসব ঝামেলা। গরিবই মানুষকে কত কিছু করতে বাধ্য করে। তখনই হঠাৎ গোর্কি ওর ঘর থেকে বেরিয়ে এসে বলল, কি গো মা, তুমি আমাকে ডাকলে না? আমি এমন ঘুমালাম। মানিককে দেখে বলল, এটা কে মা? মানিক ততক্ষণে ভয় পেয়ে গেছে আর বন্দুক বার করেছে। লাবণ্য বলল, ও আমার ছেলে, এর মধ্যে ওকে জড়িও না। গোর্কি বলল, মা লোকটা কে? লাবণ্য বলল, টুটু হালদারের লোক। গোর্কি রেগে গিয়ে বলল, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। ভয় পেয়ে গেছে লাবণ্য। ও গোর্কিকে আটকে দিয়ে মানিককে বলল, কই কাগজগুলো দাও, আমি সাইন করে দিচ্ছি। কাগজগুলো টেবিলে রাখা ছিল। ওগুলো আনতে যাবার সময় মানিক দেখলো গোর্কি লুকিয়ে পুলিশকে ফোন করতে যাচ্ছে। মানিক এসে ওর হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে গোর্কিকে একটা জোরে ধাক্কা দেয়। গোর্কি পিছনের দেওয়ালে ধাক্কা খায়, আর দেওয়ালে থাকা একটা পেরেক ওর মাথায় গেঁথে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোর্কির। লাবণ্যর মনে পড়লো জেলের মধ্যে কত কষ্ট করে ও গোর্কির জন্ম দিয়েছিল, কিন্তু ওর চোখ থেকে এক ফোঁটা জলও পড়লো না। গোর্কির এভাবে মৃত্যুর জন্য মানিক বারবার করে ক্ষমা চাইছে লাবণ্যর কাছ থেকে। বলছে, আমি ইচ্ছা করে করিনি। মানিক বলল, আমাদের 3 দিন মাত্র বিয়ে হয়েছে, হানিমুনে যাবার
কথা ছিল, তাই টুটু হালদারের কাছে টাকা চেয়েছিলাম। তখন টুটু হালদার বলেছিল যে এই কাজটা করে দিলে আমাকে 15,000 টাকা দেবে। 5,000 অ্যাডভান্স দিয়েছে, সাইন হয়ে গেলে আরো 10,000 দিত। এই বন্দুকটা আমি চালাতেই পারি না, এটা শুধু আপনাকে ভয় দেখানোর জন্য। লাবণ্য বলল, আর চাই না আমার সই? মানিক বলল, আমার আর কিচ্ছু চাই না, আমি টুটুদাকে সব বলে দিচ্ছি। মানিক টুটুকে ফোন করে বলল, আমার হাতে একটা খুন হয়ে গেছে, ওই মহিলার ছেলেকে আমি মেরে ফেলেছি, বডিটা সামনেই পড়ে আছে, সাইনটা আমি আর করাতে পারবো না। টুটু আবারও গালাগালি দিয়ে রেগে বলল, এবার থানা পুলিশ হবে, এক কাজ কর, তুই ওই মহিলাটাকে মেরে দে, তারপর আমি দেখে নিচ্ছি। মানিক বলল, আমি মারতে পারবো না, আমি খুনি নই। তখন টুটু হালদার বলল, তাহলে তুই মর, আমাকে আর ফোন করবি না। লাবণ্য বলল, ওই ঘরে একটা ব্যাগ আছে, নিয়ে এসো। মানিক ব্যাগটা নিয়ে এলে লাবণ্য বলল, এই ব্যাগটাতে অনেক টাকা আছে, এটা নিয়ে তুমি চলে যাও, তবে তার আগে একটা কাজ করো, আমাকে মেরে ফেলো। লাবণ্য জোর করে বন্দুক নিজের কপালে ঠেকিয়ে মানিককে বলল ট্রিগার করতে। মানিক পারছিল না। লাবণ্য ওকে ভীতু কাপুরুষ বলে উত্তেজিত করতে থাকে। সেই রাগে ও গুলি করে, তারপর টাকা নিয়ে বাড়ি ফিরে আসে। ওর বউকে বলে, তাড়াতাড়ি রেডি হও, আমরা এক্ষুনি বেরোবো। ওর স্ত্রী নিজের হাতে রান্না করা চিকেন মানিককে খেতে দেয়, কিন্তু মানিক খেতে পারছিল না। গোর্কির মাথায় চাপ চাপ রক্ত ওর মনে পড়ছে, বমি পাচ্ছে। মানিক বলল, অনেকক্ষণ কিছু খায়নি তো, তাই বমি লাগছে, বাইরে গিয়ে খেয়ে নেব। এরপর ওরা হানিমুনের জন্য পুরী চলে গেল। কিন্তু মানিকের মন ভীষণ ভারী হয়ে আছে, কিছুতেই ওর ভালো লাগছে না। রিয়ার সাথে সি বিচে ঘুরছে বটে, তবে অন্য মনস্ক ভাবে। সেই সময় একজন জ্যোতিষী এসে হাত দেখার জন্য জোরাজুরি করতে থাকে। রিয়া বলল, দেখাও না একবার হাতটা। মানিক অনিচ্ছা সত্ত্বেও হাতটা দেখালো। জ্যোতিষী অনেকক্ষণ ধরে হাতটা দেখে অবাক হয়ে মানিকের মুখের দিকে তাকিয়ে থাকে। মানিকও বেশ ভয় পেয়েছে। জ্যোতিষী বলল, জোড়া পাপ। শুনে মানিক প্রথমেই ছিটকে সরে যায়, তারপর ভয় পেয়ে গিয়ে দৌড়াতে শুরু করে। রিয়া বুঝতে পারছে না যে হলোটা কি। মানিক সোজা হোটেলে এসে ওঠে। রিয়া বলল, আরে ওদের কথায় এত রিয়াক্ট করার কি আছে, ওরা টাকার জন্য অনেক কিছুই বলে, আমি ওর কথায় বিশ্বাস করিনি। মানিক বলল, আর যদি লোকটা সত্যি বলে থাকে? কিন্তু লোকটা আধা সত্য বলছিল, জানো রিয়া, আমি জোড়া খুন করিনি, একটা অ্যাক্সিডেন্টালি হয়ে গিয়েছিল, আর একটা আমি করেছি। রিয়া তো শুনে অবাক। মানিক একটু ঘুমিয়ে পড়লে রিয়া মানিকের পিস্তলটা নিয়ে সমুদ্রের ধারে গেল। ঘুম ভেঙে মানিক দেখলো রিয়া বাড়িতে নেই। ও দৌড়ে সি বিচে গেল, দেখলো রিয়া পিস্তল হাতে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। মানিক বলল, এমনটা করো না রিয়া, আমার কথা শুনো, কোনোটাই আমি ইচ্ছা করে করিনি। রিয়া বলল, কিন্তু আমি তো একটা খুনির সাথে থাকতে পারবো না, বলে ও গুলি চালালো। চমকে উঠে সম্বিত ফিরে পায় মানিক। এতক্ষণ ও লাবণ্যের কপালে বন্দুক ঠেকিয়ে এই পুরো ঘটনাটা ভাবছিল। মানিক বলল, আমি পারবো না, আমি আপনাকে মারতে পারবো না। এর পরের ঘটনাটা তো আমরা গল্পের প্রথমেই দেখতে পেয়েছি। এরপর থেকেই লাবণ্য বইটা পড়তে শুরু করেছিল। মা উপন্যাসের গল্পটা মানিককে বোঝাচ্ছিল, আর একইভাবে ওর জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোও বলছিল। এবার আমরা জানবো গোর্কিকে লাবণ্য কাপুরুষ কেন বলেছিল। মানিক লাবণ্যকে বলল, তারপর বলুন পাভেল কি করলো। লাবণ্য বলল, একদিন ওর মা পাভেলকে জিজ্ঞেস করেছিল, এই যে তুই এত বই পড়িস কি জন্য? পাভেল বলেছিল, সত্য জানার জন্য। সেই শুরু হয়েছিল পাভেলের সত্যি জানা, সত্যি বলা। খালি বিপ্লবের কথা বলতে শুরু করেছিল পাভেল। ওর বন্ধুরাই ওকে শিখিয়ে দিয়েছিল সত্যি বলা। ওরা শিখিয়েছিল যে শত্রুরা আমাদের যতই নিচে ফেলে রাখুক না কেন, যত অত্যাচারী করুক না কেন, আমাদের নিচে ফেলে রাখা যাবে না। সেই সময় ওদের দেশে মানে রাশিয়ায় বিপ্লবের আগুন জ্বলছে, সমাজের নিচুতলার মানুষেরা এক হয়ে যাচ্ছে। পাভেল গিয়ে তাদের দলে মিশল। লাবণ্যের মনে পড়ল গোর্কির বন্ধু ব্রতির কথা। ব্রতি ছিল একদম পাভেলের মতো, সমাজ চেতনা ছিল প্রচুর, গরিব দুঃখীদের জন্য ওর মন সবসময় কান্ত। বিপ্লব ছিল ওর রক্তে, সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছিল ওর কাজ। গোর্কির বন্ধু হিসাবে ব্রতি প্রায়ই বাড়িতে আসতো। ওরা অনেক কথা বলতো, গল্প করত। লাবণ্যর সাথে ব্রতির কথাবার্তা বেশ জমে উঠত, তাই লাবণ্য ব্রতিকে খুবই ভালোবাসতো। ও তো চেয়েছিল ওর ছেলে গোর্কিও এমনটাই হোক, কিন্তু সেটা হয়নি। ও ব্রতিদের দলে যোগ দেয়নি। একদিন ব্রতি আর সাহানা ওদের বাড়িতে এলো। ব্রতি গোর্কির মাকে মামনি বলে ডাকতো। ও বলল, মামনি, গোর্কি
গোর্কিকে বোঝাও তো, কতবার বললাম আমাদের দলে যোগ দিতে, এতে ওর পড়াশোনার কি এমন ক্ষতি হবে? গোর্কি বলল, আমাকে খেটে পড়তে হয় মা, সামনে পরীক্ষা, আমি সাপোর্ট করি তো ওদের, তাই বলে মিটিং মিছিলে যেতে পারবো না। চারিদিকে যা হয় সবকিছু কি ঠিক হয়? সবকিছুর কি প্রোটেস্ট করতে পারবো আমরা? পারি না তো। ব্রতী বলল, চাইলেই পারি। সেদিন যখন মিটিং হলো তুই কেন বললি না যে তুই সাপোর্ট করিস না এই সিস্টেমকে? একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন করবে মেরিটের বেসিসে, সেখানে এরকম আনএথিক্যাল রিজার্ভেশন করা থাকবে কেন? 20% স্টুডেন্ট এমনি এমনি চান্স পেয়ে যাবে ইউনিভার্সিটির রেকমেন্ডেশনে, এটা ইল্লিগেল নয়? আর সেটা নিয়ে কেউ কিছু বলতে গেলেই তাকে শাসানো হবে? তুই তো বিশ্বাস করিস যে এটা ভুল। গোর্কি বলল, আমি বিশ্বাস করি, কিন্তু কি করব বলো? চিৎকার করব? ফ্যামিলি, পড়াশুনো সব ভুলে যাব? সাহানা বলল, কাউকে না কাউকে তো বলতেই হবে, না হলে চেঞ্জ আসবে না কোনোদিন। গোর্কি বলল, ব্রতিদা আছে তো, ব্রতিদাই চেঞ্জ আনবে। ব্রতি বলল, পালাচ্ছিস? যাই হোক, সেদিন সবাই গোর্কির বাড়িতে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল। পরে আবার একদিন ব্রতি এলো লাবণ্যর বাড়িতে। গোর্কি তখন বাড়ি ছিল না। ব্রতি বলল, খেতে দাও মামুনি, প্রচন্ড খিদে পেয়েছে। খেতে খেতে ব্রতি বলল, গোর্কি নিশ্চয়ই বলেনি তোমাকে তোমার ছেলে আমাদের প্রোটেস্ট জয়েন করেছে? গতকাল আমাদের কলেজের জেনারেল মিটিং ছিল, গোর্কি জাস্ট ফাটিয়ে দিয়েছে, তুমি দেখবে মামুনি। ব্রতি মোবাইলে গোর্কির কলেজের কালকের মিটিং এ বলা কথার ভিডিওগুলো দেখলো। বেশ ভালো লাগলো লাবণ্যর। একমাত্র ব্রতিই পারে গোর্কিকে বদলে দিতে। এদিকে লাবণ্য গল্পটা বলতে গিয়ে মানিককে বলল, পাভেলকে ওরা অ্যারেস্ট করে বিপ্লবের স্বপ্ন দেখার অপরাধে, পাঠিয়ে দেয় সাইবেরিয়ায়, ঠান্ডা বরফের দেশে। তখনই টুটুদা মানিককে ফোন করে বলল, আমি ছেলে পাঠাচ্ছি, ওরা সব বুঝে নেবে, ওরা গেলে তুই ওখান থেকে পালিয়ে আসবি, থানায় বলা আছে তুই এলাকা ছেড়ে পালাবি। ভয় পেয়ে গেল মানিক, কিন্তু ওর তো পালানোরই কথা। আসলে মানিক হলো অনেকটা পাভেলের মতো, অতটা সাহসী নয় হয়তো, কিন্তু গরিবের জন্য ওর মন কাঁদে। ও বলল, টুটুদার লোক পাঠাচ্ছে আপনাকে মারবার জন্য। লাবণ্য বলল, তুমি পালাও। মানিক বলল, আপনি যাবেন আমার সঙ্গে? লাবণ্য বলল, না, তাহলে ওরা তোমাকে ছাড়বে না। লাবণ্য জোর করে মানিককে চলে যেতে বলল। মানিক বাড়ি ফিরে এসে রিয়াকে রেডি হতে বলে চুপচাপ বসে রইল। এদিকে টুটু হালদারের দুজন লোক লাবণ্যের বাড়িতে এসে পৌঁছেছে। ওরা গিয়ে দেখলো লাবণ্য একাই ওর মৃত ছেলের কাছে বসে রয়েছে। ওরা সারা ঘর খুঁজে দেখে টুটু হালদারকে ফোন করে বলল, মানিক পালিয়েছে। তাহলে কি টুটু হালদার মানিককেই মারতে লোক পাঠিয়েছিল? যাই হোক, ওরা কাগজগুলো নিয়ে লাবণ্যকে বলল, সাইনটা করো, নইলে তোমার সামনেই তোমার ছেলের মৃতদেহ টুকরো টুকরো করব। এদিকে রিয়া রেডি হয়ে এলে মানিক বলল, একটা কাজ বাকি আছে, দাঁড়াও আগে শেষ করে আসি, বলে ও আবার লাবণ্যের বাড়িতে ফিরে গেল। দেখলো লোক দুটো গোর্কির বডিটাকে টেনে লাবণ্যের কাছে নিয়ে যাচ্ছে। হঠাৎ প্রচন্ড রেগে গিয়ে মানিক বলল, ওনাকে ছেড়ে দাও। মানিকের হাতে একটা ইঁট ছিল, সেটা সজোরে একটা লোকের মাথায় মারলো। লোকটা সাথে সাথে অজ্ঞান হয়ে যায়, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। ওর হাত থেকে চাকুটা কেড়ে নিয়ে আরেকটা লোককে বলল, ওনাকে ছেড়ে দাও, নইলে তোমাকেও শেষ করে দেব। লাবণ্য অবাক হয়ে মানিকের এই প্রতিরোধের মুখটা দেখছে। লোকটা ভয় পেয়ে পালিয়ে গেল। লাবণ্য বলল, কেন ফিরে এলে? মানিক বলল, পারলাম না, আমিও তো আপনার ছেলেরই মতো। বন্য বলল, ফিরে যাও, বউটাকে নিয়ে পালাও, তোমার নাম কেউ জানবে না। আবার আমরা দেখি গোর্কির ফিরে আসা ঘটনাটা। একদিন রাত্রে গোর্কি ওর মাকে ফোন করলো। লাবণ্য বলল, কি খবর তোদের? পিসির সাথে তোদের মিটিং হলো? গোর্কি কেমন মনমরা হয়ে আছে। বলল, হ্যাঁ হয়েছে, টাইম লাগবে এখন, তাছাড়া ব্রতিদাকে একটু একা থাকতে হবে, এনভায়রনমেন্ট একটু ঠান্ডা হোক। এমনিতেও ব্রতিদা, আমি, সাহানা, মার্ক, ইউনিভার্সিটির ম্যানেজমেন্টরা আমাদের ইজিলি ছাড়বে না। লাবণ্য বলল, ব্রতি শেপ আছে তো? ও কোথায়? আমার সাথে একবার কথা বলিয়ে দে তো। গোর্কি বলল, ও এখানে নেই, কাল তোমার সাথে কথা বলিয়ে দেবো, একজনের বাড়িতে লুকিয়ে আছে। কি বলবো বলো তো, এখন কলেজের কয়েকজন স্টুডেন্টই আমাদের পিটিশনে সাইন করতে চাইছে না। ইউনিভার্সিটি আমাদের এগেনস্টে লিগেল অ্যাকশন নেবে বলেছে। ব্রতিদাকে কিছুদিন আন্ডারগ্রাউন্ড থাকতে হবে। সেদিন রাত্রেই ব্রতি এলো লাবণ্যের বাড়িতে। বলল, আমাকে কটা দিন থাকতে দেবে মামনি? কদিন লাবণ্যর বাড়িতে বেশ ভালোই ছিল ব্রতি। আর এদিকে নিউজ চ্যানেলগুলো নে ওদের প্রোটেস্টের ব্যাপারে আর ব্রতির নিখোঁজ হয়ে যাবার ব্যাপারে খবর চলছে। একদিন গোর্কি ব্রতিকে ডেকে পাঠালো, বলল, এদিকটা কিছুটা শান্ত হয়েছে, তুমি চলে এসো। ব্রতি গোর্কির কথা শুনে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু লাবণ্যর ভীষণ ভয় লাগছিল। ও বলল, ব্রতি তুই সেফ তো? ব্রতি বলল, আমরা তো কেউ সেফ থাকতে চাইনি মামুনি, আমি, তুমি, আমার কিছু হবে না, পরের সপ্তাহে আবার আসবো। ব্রতি চলে যাবার পরের দিনই গোর্কি বাড়িতে এলো। বলল, কাউকে বলো না মা, আমি বাড়িতে এসেছি, আমাকে কদিন
সারাদিন লুকিয়ে থাকতে হবে। এদিকে আমরা দেখি ইউনিভার্সিটির প্রিন্সিপাল প্রেস কনফারেন্স করে বলছে আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সেগুলো সব মিথ্যে, ভিত্তিহীন। যে কোনো ইউনিভার্সিটিরই একটা রুলস রেগুলেশনস থাকে, সেগুলো সমস্ত স্টুডেন্টদেরই মেনে চলতে হয়। এই ক্যাম্পাসের সুস্থ পরিবেশকে যে বা যারা অসুস্থ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের স্টেপ নিতেই হবে। লাবণ্য বলল, গোর্কি তুই আমাকে খুলে বল তো কি হয়েছে, সারাটা দিন একটাও কথা বলছিস না। ব্রতী কোথায়, ওখানকার কি অবস্থা? গোর্কি বলল, তুমি একটা গুড নিউজ শুনবে মা, আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। কিন্তু লাবণ্য এটা শুনে খুশি হলো না। ও বলল, তোদের প্রোটেস্ট আর ব্রতির খবর কি? লাবণ্য বলল, তুই পালাচ্ছিস। গোর্কি বলল, তুমি কি চাও মা, আমি একগাল দাড়ি নিয়ে কাঁধে ঝোলা নিয়ে বিপ্লব করে বেড়াই, তারপর একদিন জেলে চলে যাই আর সেখানে গিয়ে মরে যাই? তুমি পেরেছিলে মা? পারোনি তো। কারা পারে জানো? যারা সিস্টেমে ঢুকে যায়। আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না। ব্রতিদা কোথায় আমি জানি না। ব্রতিদার বাবার মতো আমাদের অত টাকা নেই, আমাকে ওই হোস্টেলে থেকেই পড়াশোনা করতে হবে, চাকরি করতে হবে। লাবণ্য বলল, ব্রতি তো আমার কাছেই ছিল, তুই তো ডেকে বলেছিলি ও শেফ। গোর্কি বলল, মা ব্রতিদা এখানে থাকলে তুমি শেফ থাকতে না। লাবণ্য বলল, তুই শুধু নিজেকে নিয়ে ভাবছিস। গোর্কি বলল, তুমি যা বলেছিলে, ব্রতিদা যা বলেছিল আমি তো করেছিলাম মা, তাতে কি হলো? কিছুই তো হয়নি, হবেও না। সিস্টেমটা সিস্টেমের মতোই চলবে, মাঝখান থেকে আমাদের জীবনটা সব শেষ হয়ে যাবে। ব্রতিদা একটা বন্ধুর মেসে আছে, শেফ আছে। সকালে বাজারে চিকেন কিনতে গেল গোর্কি, ফোনটা নিয়ে যায়নি। লাবণ্য দেখলো শাহানা ফোন করছে। লাবণ্য রিসিভ করলে শাহানা বলল, ধরিয়ে দিলি ব্রতিদাকে, বলে দিলি সবটা? আই হোপ তুই তোর মাকে সবটা জানিয়েছিস। তোর গ্রেট ফিউচারের জন্য তোকে অভিনন্দন গোর্কি। সেই মুহূর্তে গোর্কি চলে এসে লাবণ্যর কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। এই কথা শুনে লাবণ্যর পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ওর ছেলে, যাকে কিনা ও পাভেল তৈরি করতে চেয়েছিল, সে ওর বাবার মতো ঘুষখোর হলো। লাবণ্য বলল, বাহ, ব্রতিকে ধরিয়ে দিয়ে তুই মাংস খাবি? গোর্কি বলল, ওরা ছেড়ে দেবে মা, আর এমনিও আমাদের সারেন্ডার করতেই হতো, পুরো জিনিসটা হাতের বাইরে চলে গিয়েছিল। তোমার কি আমাকে ধরে নিয়ে গেলে ভালো হতো মা? আমরা দেখি প্রিন্সিপালের কেবিনে গোর্কি এই প্রোটেস্টের এগেনস্টে সাইন করলো, ব্রতিকে ধরিয়ে দিল, বদলে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ করে দিল প্রিন্সিপাল, আর বলল, তুমি কটা দিন বাড়িতেই থাকো, আমরা এদিকটা দেখে নেব। এরপরই লাবণ্য নিউজ চ্যানেলের মাধ্যমে খবর পায় ব্রতী হোস্টেলের ঘরে আত্মহত্যা করেছে। তবে ওর শরীরে প্রচুর আঘাতের চিহ্ন। এটা কি সত্যি আত্মহত্যা, নাকি কেউ মেরে ঝুলিয়ে দিল ব্রতিকে? লাবণ্যর মনে পড়লো একদিন ব্রতী ওকে বলেছিল ওর ইচ্ছের কথা। ও বলেছিল, মামুনি, কলকাতা ছেড়ে পুরুলিয়ার একটা গ্রামে গিয়ে একটা স্কুল চালাবো, বাচ্চাদের পড়াবো, আরো অনেক কিছু, অনেক কাজ বাকি আছে, আর ছুটির দিনে তোমার কাছে আসবো, গল্প করব। তার আগে এই ক্যাম্পাসটাকে বদলে দিয়ে যাব। আজ লাবণ্যর ছেলে গোর্কির জন্য ব্রতিকে মরতে হলো। এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছিল না লাবণ্য। ওর ঘৃণা হচ্ছিল নিজেরই ছেলের উপর। এরপর সেই দিনই সন্ধ্যায় মানিক এলো ওদের বাড়ি। তবে তার আগে, মানে সেদিন সকাল থেকেই লাবণ্য কেমন অদ্ভুত সব কাজ করছিল। যেমন কাজের মেয়েকে আসতে বারণ করে দিল, দুধওয়ালাকে দুধ দিতে বারণ করলো, আর তারপর এক গ্লাস দুধের মধ্যে কিছু মিশিয়ে সেটা টেবিলে ঢাকা দিয়ে রাখলো। এবার আসে ক্লাইম্যাক্সে। লোকগুলো চলে যাবার পর মানিক কিন্তু চলে যায়নি। ও এসে বসলো চেয়ারে, আর লাবণ্য ওর চোখে ড্রপ নিতে গেল। আসলে ওর চোখে জল আসে না, এটা ওর একটা অসুখ, তাই ড্রপ নিয়ে চোখ ভিজিয়ে রাখতে হয়। সেই সময় মানিকের জল তেষ্টা পায়। ও দেখলো টেবিলের বোতলে বা জগে কোথাও জল নেই। টেবিলে রাখা দুধের গ্লাসটা দেখে ও সেটা খেয়ে ফেলে। লাবণ্য দেখতে পেয়ে দৌড়ে এসে বলল, এটা কি করলে তুমি? দুধটা কেন খেলে? বলতে বলতেই আমরা দেখি মানিকের মুখ থেকে রক্ত বেরিয়ে আসছে। ও যন্ত্রণায় ছটপট করতে করতে মাটিতে পড়ে গিয়ে মারা গেল। হতাশ হয়ে দুটো মৃতদেহের কাছে বসে রইল লাবণ্য। তবে একটাই প্রশ্ন, দুধটা কি লাবণ্য ওর ছেলে গোর্কির জন্যই রেখেছিল বিষ মিশিয়ে? ঘুম থেকে উঠে গোর্কি ওটা খেত? তাই কি লাবণ্য মানিককে বলেছিল আজ ওর খুব কাছের মানুষের মৃত্যুর দিন? নাকি ওটা নিজে খেয়ে আত্মহত্যা করত? যাই হোক, এদিকে ব্রতির মৃত্যুর জন্য মোমবাতির মিছিল বার করেছে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। তাদের মধ্যে শাহানা এগিয়ে। এদিকে বাড়িতে রিয়া অপেক্ষা করে আছে ওর স্বামী এসে ওকে হানিমুনে নিয়ে যাবে। ওর অপেক্ষার বোধহয় আর শেষ হবে না। অন্যদিকে লাবণ্য বলল, মানিক, উপন্যাসের শেষটা শুনলে না যে? ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস শেষ হয় এক ঘোর দুঃসময়ে। পাভেলকে পাঠানো হয় সাইবেরিয়া
রাশিয়ার নির্বাসনে। আদালতে পাভেল যে বিপ্লবের কথা বলেছিল সেই প্রচারের কাগজ নিয়ে তার মা নীলবানা ধরা পড়ে সশস্ত্র পুলিশের হাতে। তারা প্রচুর অত্যাচার করেছিল নীলবানার উপর, তবুও মা বারবার চেঁচিয়ে বলে গেছে একটাই কথা, রক্তের সমুদ্র বইয়ে দিলেও সত্যকে ডুবিয়ে দিতে পারবে না। তো বন্ধুরা, এই মর্মান্তিক পরিণতি নিয়েই শেষ করা হয়েছে আজকের গল্পটিকে। আশা করছি ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর হাইপ করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।